কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্টের রায় বদলান নিয়ে আপিল বিভাগ। সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক আজ হচ্ছে না। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য পানীয়ের সংকটে বানভাসী মানুষ। উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন সম্পদশালী রায়, সুজনের বিশ্লেষণ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজও মহাসড়ক ও ট্রেন লাইন অবরোধ করে চাকরিতে কোটা প্রথা বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে ঢাকার ইচ্ছা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে সমবেত হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে প্রায় 1.5 ঘন্টা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। তখন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের জব্বার আলী মোড়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি। দুপুর 12টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য যানবাহন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দাবি আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিলেও মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। কোটবাড়ি বিশ্ব রোড থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার, নিশ্চয় শুনতে পাচ্ছেন এখন ছাত্রছাত্রীদের অবরোধ আসলে কোন পর্যায়ে রয়েছে এবং যান চলাচলের পরিস্থিতি কি উন্নতি হয়েছে কিনা আমরা জানবো। তবে তার আগে আরো একটি খবর নিয়ে যদি কথা বলি, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের রায় আপাতত বহাল আছে। কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের রায় স্থগিতের আদেশ চান। কিন্তু প্রধান বিচারপতি কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন। এ সময় প্রধান বিচারপতি রাস্তায় কিসের আন্দোলন হচ্ছে মন্তব্য করে প্রশ্ন রাখেন, আন্দোলন করে হাইকোর্টের রায় বদলে ফেলা যায় কিনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। গত 8 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি M ইনায়েতুর রহিম হাইকোর্টের রায়ে কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য শিক্ষক নেতাদের সরকারের সাথে বৈঠক হচ্ছে না আজ। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনকে নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার আন্দোলন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সর্বাত্মক কর্মবিরতির 4র্থ দিনে আজ অতি দ্রুত দাবি মানার আহ্বান জানান তারা। শিক্ষক আন্দোলনের কারণে আজও দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ কোনো শিক্ষা কার্যক্রমই অনুষ্ঠিত হয়নি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া। তিনি জানান, শুক্র শনিবার ছাড়া বাকি দিনগুলোতে আন্দোলন চলবে। অর্থাৎ আগামী 2 দিন বিরতির পর রোববার থেকে আবারও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
দর্শকেরা আগে যেমনটি জানাচ্ছিলাম, দাবি আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিলেও মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। কোটবাড়ি বিশ্ব রোড থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, একটু জানতে চাইব যে যানজটের পরিস্থিতি এখন কেমন, স্বাভাবিক হয়েছে কিনা চলাচল, আর ছাত্রছাত্রীরা আজকের মতো উঠে গেলেও আগামী দুদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছেন কিনা? যেমনটি বলছিলেন যে সড়ক অবরোধ করেছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের জন্য আজকে বেলা 1:15 থেকে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে একটি অবরোধ কর্মসূচি পালন করা হয়। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং কুমিল্লার যে পুলিশ সুপার রয়েছেন আব্দুল মান্নান, তিনারা এসে তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকারের উচ্চ মহলে তাদের এই প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের যেই দাবিটি রয়েছে সেটি তারা পৌঁছে দিবেন বলে তারা জানিয়েছেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি এখান থেকে তারা অবরোধটি তুলে নিয়েছেন এবং বলেছেন যদি সহসাই এর কোনো ফলাফল তারা না দেখতে পায় আবারও তারা অবরোধ করে রাস্তা আটকে দেবেন। তবে এর ফলে কিন্তু রাস্তা আটকে দেওয়ার পর কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অবস্থা এখন রয়েছে, যে উভয় পাশে প্রায় 30 কিলোমিটারের মতো এই যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ যেই যাত্রীরা আছেন কিংবা সাধারণ মানুষ। আমরা কথা বলেছি সাধারণ যাত্রীদের সঙ্গে, তারা বলছেন যে যদি এই যে শিক্ষার্থীরা আছেন তারা তাদের আন্দোলনের জন্য কেনই বারবার বেছে নেওয়া হয় এই মহাসড়ক, তার ফলে কিন্তু তাদেরকে প্রচণ্ড রকম দুর্ভোগ পোহাতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে হাইওয়ে পুলিশ রয়েছে, তারা যথেষ্ট চেষ্টা করছেন যে এই যানজট যেন কমে যায় এবং অচিরেই যেন মানুষের যে দুর্ভোগ সেটি যেন কমে আসে। আমরা এখন বলতে পারি যে এখনকার যে অবস্থান রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ একটি যানজটের তৈরি হচ্ছে। কখন এই যানজট আসলে কমে যাবে কিংবা স্বাভাবিক হবে যান চলাচল সেটি এখনই বলা যাচ্ছে না। আমরা পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করবো যে যানজটের যে অবস্থা রয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে যে যানজট রয়েছে তার পরিস্থিতির সর্বশেষ খবর। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ প্রসঙ্গে তিনি জানাচ্ছিলেন। বন্যা পরিস্থিতির খবর। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে সিলেট অঞ্চলে। দফায় দফায় বন্যার কারণে খাবার ও পানীয় জলের সংকট সহ মানুষের দুর্ভোগ পিছু ছাড়ছে না। বিশেষ করে মানবেতর অবস্থায় পড়েছেন স্বল্প আয়ের মানুষজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্দশায় পড়েছেন পানিবন্দী ৮০,০০০ মানুষ। জামালপুরে যমুনার পানি বিপদসীমা ছাড়িয়েছে। ৩টি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ডুবে গেছে, পানি উঠেছে ঘরবাড়িতে। বন্যার পানি হয়ে রাস্তাঘাট তলায় গেছে, গাঙ্গের চলাফিরে খুব অসুস্থ, ঘরে ঘরে পানি উঠবে ধরছে। কারণ এই যে নদী যে বস্তা ফেলাইছে, বস্তা যে তুই ফেলাইছে তো নিচু জায়গা। সিরাজগঞ্জের ৫ উপজেলার পানিবন্দী হাজারো মানুষ অর্ধাহারে অনাহারে দিন পার করছেন। পানির তোড়ে বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। বন্যা আসলে পরে পানি দিয়ে পায়খানা ডুবা যায়, টিউবওয়েল তোলা যায়, সেপা তোলা যায়, ঘরে শোয়া যায় না, খাওয়া দাওয়া কষ্ট। আমাদের শুধু আসা যাওয়ার জন্য একটা রাস্তার বিশেষ প্রয়োজন। এই রাস্তাটা হলে আমরা শত শত মানুষ এখানে বাঁচতে পারে। সিলেটে বন্যার পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে। জেলার ১৩ উপজেলায় ৯৭টি ইউনিয়নের বন্যা কবলিতদের দুর্ভোগ চরমে। অতীতের অভিজ্ঞতায় স্বস্তিতে নেই সিলেট নগরবাসীও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমলেও হাওড় এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত। পানি না নামায় মানুষের ভোগান্তি কমেনি। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে ধীর গতিতে পানি নামছে, তবে কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমরা আর গরিব মানুষ, আমরা আর কোনো বা যাওয়ার জায়গা নাই। ভাতও খাইতে পারছেন অনেক মানুষ এই অবস্থায় আছে। সকাল থেকে ঢেউ, বাড়ি ঘর অনেকের ভেঙে ফেলাইছে। 40 থেকে 45টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। কুশিয়ারা নদীর পানি বেড়ে হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। সড়ক তলিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার মানুষ রাসেল ভাই পরে আতঙ্ক আছে। রাস্তা গিয়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এগুলো উপদ্রব বাড়ছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
আরো খবর, ঢাকা বিভাগের ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের ৮ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন আজ বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ শাবিরুল ইসলাম। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিনন্দন জানান তিনি। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করতে নতুন জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ঢাকা বিভাগীয় কমিশনার। শপথ গ্রহণ শেষে টাঙ্গাইল জেলার মির্জাপুরের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন করাই তাদের লক্ষ্য। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চান বলেও জানান। লক্ষ্য একটাই যে আমার মাননীয় প্রধানমন্ত্রী, উনি উন্নয়নের সরকার, উনি আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ 2041 সালে উপহার দিবেন। ইনশাল্লাহ আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য, আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি যতদূর যেইভাবে কাজ করা যায় সৎ এবং নিষ্ঠার সাথে আমি সেভাবেই কাজ করব। এবারের উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৫০% কোটি টাকার বেশি সম্পদের অধিকারী, ঋণ গ্রহীতা ৩০%-এরও বেশি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। গত ৮ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৭৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে কয়েকটি উপজেলায় নির্বাচন স্থগিত রয়েছে। এই নির্বাচন নিয়ে সুজনের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান পদে নির্বাচিত ৪৬৯ জনের বেশিরভাগই ব্যবসায়ী এবং টাকার খেলায় বিজয়ী। সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বিজয়ী হিসেবে সম্পদশালীরাই প্রাধান্য পেয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৭৭% হলো ব্যবসায়ী। আপনারাও জানেন, আমরাও জানি, আসলে সংখ্যা অনেক বেশি। কোনো সমস্যা নেই, ব্যবসায়ীরা হইতেই পারে, কিন্তু এখানে যদি টাকার খেলা হয়, এই টাকা পয়সা দিয়ে যদি মনোনয়ন কিনে এবং একই সাথে যদি টাকা পয়সা দিয়ে ভোট কিনে ইত্যাদি টাকার খেলা হয়, তাহলে এটা হবে বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। তবে কৌশলগত দিক থেকে আওয়ামী লীগ এ নির্বাচনে সফল বলছেন সুজনের নির্বাহী সদস্য আহসান এইচ মনসুর। নির্দলীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে উপজেলা পরিষদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় সুশাসন নিশ্চিতেরও সুপারিশ উঠে আসে সংবাদ সম্মেলনে। স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা কিন্তু দলীয় ভিত্তিতে ছিল না, এবং সেটাই আমার মনে হয় যে আবার ফেরত যাওয়াটাই আমাদের উচিত হবে, এই নির্দলীয় করে ফেলা। কারণ এখানে জনগণ এবং তাদের প্রতিনিধির মধ্যে একটা খুব ক্লোজ বন্ডিং হতে পারে উপজেলা লেভেলে, যেটা জাতীয় পর্যায়ে হয়তো সম্ভব নয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল 6:45টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী কচু শাক তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘণ্টার চেষ্টায় 3 জনের মৃতদেহ উদ্ধার করে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে নদীর স্রোতে ভেসে নিখোঁজ স্কুল ছাত্র কৃতিত্ব চাকমার মৃতদেহ 2 দিন পর উদ্ধার করা হয়েছে। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে কাঁচালং নদীতে পড়ে নিখোঁজ হয় বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র কৃতিত্ব চাকমা। এ নিয়ে গত 2 দিনে বাঘাইছড়িতে পানিতে ডুবে 2 কিশোরের মৃত্যু হল। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার 10,000 মানুষ। 7 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে 55টি আশ্রয় কেন্দ্রে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে 3টি ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। দুর্ঘটনার পর প্রায় 2 ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 8টার দিকে শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ভাঙাগামী লেনে একটি ট্রাক বিকল হলে সড়কের পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ওই ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
সেটিকে আরও একটি ট্রাক এসে ধাক্কা দেয়। 3 ট্রাকের সংঘর্ষে 2 চালক ও সহকারী সহ আহত হন 4 জন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ভাঙাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। সকাল 10টার দিকে ট্রাকগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে বিপাকে পড়া ভারতীয় তরুণী পিঙ্কি সরকারকে ফেরত পাঠানো হয়েছে। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর 24 পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিঙ্কি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গার সমর সরকারের ফেসবুকে পরিচয় হয়। 2 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 29 জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিঙ্কি। এরপর 3 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারা। গত মঙ্গলবার বিকেলে পিঙ্কিকে বেনাপোলে নিয়ে গিয়ে কৌশলে পালিয়ে যায় সমর। পরে সমরকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করতে থাকলে বিজিবি সদস্যরা পিঙ্কিকে উদ্ধার করে। এরপর বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে আজ তাকে হস্তান্তর করা হয়। বিদ্যুৎ কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিক্রিয়ায় মাগুরার শ্রীপুরের শ্রীকোল গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন 22 পরিবার ফিরে পেয়েছে বিদ্যুৎ সংযোগ। আজ দুপুরের দিকে ফের বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। বিল বকেয়া পড়ায় শনিবার শ্রীকোল দক্ষিণপাড়া গ্রামের এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুতের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় গ্রামবাসীর। সে সময় পল্লী বিদ্যুতের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাহাত বাদী হয়ে মামলা করেন। বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্রামের 25টি পরিবারের বিদ্যুৎ সংযোগ। স্থানীয় জনপ্রতিনিধির মধ্যে সমঝোতায় আজ সকালে প্রধান 3 জন অভিযুক্ত ছাড়া বাকি 22 জনের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ। 16 দফা দাবিতে ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেন তারা। এতে অংশ নেন ভালুকার জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পদমর্যাদার বৈষম্য কমানো, সরকারের গ্রেডিং সমস্যার সমাধান এবং জাতীয় বেতনের স্কেল সহ 16টি দাবিতে কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে জানান তারা। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকানন। পরিচর্যার অভাবে মরে যাচ্ছে আম গাছগুলো। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের স্মৃতিময় স্থানটির বেহাল দশা দেখে হতাশ দর্শনার্থীরা। ইতিহাস ধরে রাখতে বাগানটির যথাযথ পরিচর্যার দাবি এলাকাবাসীর। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজানার তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার এই আমবাগানেই 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের। এরপর থেকেই স্থানটির নামকরণ হয় মুজিবনগর। আমবাগানটি হয়ে যায় মুজিবনগর আম্রকানন। 80 একর জমির উপর গড়ে তোলা হয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে 40 একর জমিতে 1250-এর বেশি আম গাছ ছিল। বর্তমানে কমে দাঁড়িয়েছে 970টি। পরিচর্যা না করায় গাছগুলোতে জমেছে আগাছা ও শ্যাওলা। ফলে আমের ফলন কমার পাশাপাশি ক্রমাগত কমছে গাছের সংখ্যাও। স্বাধীনতার স্মৃতি বিজড়িত স্থানটির এমন দশায় হতাশ দর্শনার্থী ও এলাকাবাসী। যেরকম ওই আম গাছটা পুরো ভেঙে পড়ে রয়েছে, ওইগুলো না থাকলে যদি আরো নতুন নতুন গাছপালা লাগানো হয় এখানে আরো পরিবেশ ভালো হবে। দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সরকার কাছে আমার আকুল আবেদন, যাতে সুন্দরভাবে আগের মতো আমরা আম পেতে পারি। বাগানটি কিভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব, যেহেতু ঐতিহাসিক বাগান, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি বলে আমি মনে করি। নতুন গাছ লাগানোর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিময় গাছগুলোকে টিকিয়ে রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। এই গাছগুলোকে নার্সিং করে কীভাবে টিকিয়ে রাখা যায় এবং আরও বৃদ্ধি করা যায়, গাছগুলো বর্ধনশীল করা যায়, সে বিষয়ে শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, হাইকোর্টের রায় বদলাননি আপিল বিভাগ। সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক আজ হচ্ছে না। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য পানীয়ের সংকটে বানভাসী মানুষ। উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন সম্পদশালীরাই, সুজনের বিশ্লেষণ। রংপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জনের মৃত্যু। প্রেমের টানে বাংলাদেশে এসে আটক, ভারতে ফিরলেন তরুণী। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।